আপনি নিশ্চয়ই দেখেছেন বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা একটা গতকাল থেকে তৈরি করা হচ্ছে যে একটা বড় কিছু হতে চলেছে, যেটা বিজেপির গেম প্ল্যান, এবং এই বড় কিছুটার একটা আশঙ্কা তৈরি করা হয়েছে, এরকম একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে। তা এই বিষয়টাকে নিয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, এক ধরনের রাজনীতি হচ্ছে কনস্পিরেসি থিওরি বার করা। সেই কনস্পিরেসি থিওরি যদি আপনি মানেন তাহলে হয়তো বিরাট কিছু হতে চলেছে। এটাও বলতে পারেন যে ইরানে একটা ওই ভয়ঙ্কর কিছু হচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা কোনো একটা লিঙ্কেজ পাওয়া যাবে। এই ধরনের যুক্তি আপনি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে এমন কোনো, আমাদের একমাত্র সত্যি একটা পরিকল্পনা আছে ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে একটা পরিবর্তন আনা, ইলেকশনে জেতা। তৃণমূল কংগ্রেসকে 15 বছর পর ক্ষমতাচ্যুত করা, এগুলো ওপেন ডিক্লেয়ার্ড, এতে কোনো সিক্রেট কিছু নেই। এটা হচ্ছে আমরা 26-এ ইলেকশন লড়ছি জিতবার জন্য, এখানে একটা সুষ্ঠু সরকার গঠন করার জন্য, বাংলাকে তার পুরাতন গর্ব এবং ইজ্জতটা ফেরত আনার জন্য। এটাকে যদি আপনি মনে করেন একটা বিরাট চক্রান্ত, তাহলে হয়তো এটাই চক্রান্ত। না, এই যে বলা হচ্ছে, আপনি বলছেন ইলেকশনের কথা যখন বিজেপি বলছে, তখন পাল্টা বলা হচ্ছে আসলে ইলেকশনটাই চাইছে না বিজেপি, এবং রাষ্ট্রপতি শাসন জারি করে আলটিমেটলি একটা কন্ট্রোল নিতে চাইছে বিজেপি, সেই বিষয়। দেখুন, এই এসআইআর প্রক্রিয়াটাকে কতভাবে স্যাবোটাজ করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করে, এটা করেছে তৃণমূল। তারা অন দ্য গ্রাউন্ড করেছে, কোর্টে গিয়ে অনেক রকম ডিলেইং ট্যাকটিক্স করেছে। এমন ওরা চেষ্টা করছে যে যাতে হয়ে যায় যে 2024-এর ভোটার তালিকায় যেন এখানে আরেকবার চলে। তো এটা তো হচ্ছে না। নতুন এসআইআর এখন হচ্ছে, মানে ইলেকশন কমিশন এবং সুপ্রিম কোর্ট দুজনেই বলে দিয়েছে যে এসআইআর হবে, তার জন্য যত টাইমই লাগবে। আমি মনে করছি না যে এটার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো রোল আছে। অনেক হয়ে গেছে। আজকাল দেখতে পারি হাওড়ার রাস্তাঘাটে লোকে এসে কারোকে গুলি করে চলে যেতে পারে। মালদাতে এমন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা গিয়ে গুলি চালায়। এইটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বাস্তব। আর এই বাস্তবটা থেকে আমরা যদি আরেকটা পরিবর্তন করতে চাই, সেটাই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি, আমাদের এটাই একমাত্র উদ্দেশ্য। আমরা এটাও দেখতে পাচ্ছি যে ওয়াকফ আইনের বিরুদ্ধে যে ধরনের একটা ম্যানুফ্যাকচার্ড আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের কারণে জাফরাবাদে হরগোবিন্দ দাস আর তার পুত্র চন্দন দাসকে কিরকম নৃশংসভাবে বাড়ির সামনে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছিলাম 2026 জানুয়ারি মাসে 3 জন আলাদা আলাদা ইনসিডেন্টে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে 3 জনকে কিরকম ভাবে লিঞ্চ করা হয়েছিল। আমরা দেখলাম তার আগেও গত নির্বাচনের সময়ই আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে কি ধরনের একটা প্যারালাল সরকার চালাচ্ছিল শেখ শাহজাহান, এবং তার কি ধরনের দাবি সব রকমের প্রশ্রয় এগুলোতে দিয়েছিলেন আমাদের তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। আর এটা আজকে না, এটা ধরো 15 বছর ধরে এটা চলছে। আর সব থেকে বড় হচ্ছে যে মহিলাদের ওপর যে ধরনের আক্রমণ, সেটা আমরা দেখতে পাই। অনেক সময় মাননীয় বলেন যে উনি হচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তারও একটা দায়িত্ব থাকে মহিলাদের উপর, মহিলা সুরক্ষার উপর। কিন্তু এনসিআরবির রিপোর্টে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যতগুলো অ্যাসিড অ্যাটাক আছে তার 28%
হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা একটা মানে আনএক্সেপ্টেবল লেভেল। পশ্চিমবঙ্গে খালি 3.7% কনভিকশন রেট। তার মানে নাম কাওয়াস্তে লোককে যারা মহিলাদের উপর আক্রমণ করে, যারা নির্যাতনের জন্য যাদের দায়ী মানে যারা যাদের এগেনস্টে পুলিশ কিছু করেছে, 3.7% তার কোনো কনভিকশন রেট। এর মানেটা কি? এটা দেখলাম আমরা যে আরজি করের আন্দোলনের সময় আরজি করের যে ঘটনাটা হলো, যে কোন রকমের জাস্টিস আমরা কোনোভাবেই আশা করতে পারি না এই সরকারে। সেটার কারণ হচ্ছে যখন প্রশাসনটাই মানুষের বিরুদ্ধে কাজ করে, তখন এই ধরনের এক ধরনের জাস্টিস পাওয়ার একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। আজকে আমরা যখন বলি যে প্রধানমন্ত্রী যে কথাটা বলে গেছে যে পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে, সেটা একদিক থেকে খুবই লজ্জার বিষয়। আগে লোকে হাসাহাসি করতো বিহারকে নিয়ে যে ওখানে জঙ্গলরাজ ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তো একবার উপরে উঠে গেছে। ইন দ্য ক্রাইম লিগ এখন ওয়েস্ট বেঙ্গল তো মানে একদম টপ পজিশনে চলে গেছে। তার উপর দুর্নীতি, যেটা আগে আমাদের সমাজের মধ্যে খুব কম ছিল, আমি বলবো না যে ছিল না, কিন্তু কম ছিল। সেটার পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছেছে? এসএসসি স্ক্যাম, আর কি ধরনের স্ক্যামের পর স্ক্যাম, এই ধরনের স্ক্যামের রাজত্ব যেটা চলছে জীবনে, তাতে এইটুকু বোঝা যায় যে শিল্প সংস্থা, লোকেদের নতুন কিছু ইনভেস্টমেন্ট এখানে আসা প্রায় অসম্ভব হয়ে গেছে। আর সব থেকে যেটা চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা কাজ না পেয়ে ওই ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে যাচ্ছে। তারা একদিক থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, স্কিল্ড পরিযায়ী শ্রমিক বা আনস্কিল্ড পরিযায়ী শ্রমিক, দুরকম ভাবে ওটা চলছে। তো আজকে যখন মাননীয় ধর্নায় বসবেন, তার একমাত্র ডিমান্ড হচ্ছে যে যারা ভোটার হবার যোগ্যতা নেই, সে বিভিন্ন কারণে হতে পারে, ডুপ্লিকেট নাম হতে পারে, কেউ মৃত হয়ে মানে জীবিত নেই, বা কেউ নাগরিকও না হতে পারে, বিভিন্ন কারণে যাদের ভোটার তালিকায় ইনক্লুড করা একটা প্রশ্নচিহ্ন আছে, গায়ের জোরে উনি চাইছেন যে সবাই যে যার পারে ঢুকে পড়ো, যাতে 30 লাখ, 35 লাখ, 40 লাখ বোগাস ভোটার থাকে। আসল পরিমাণ ভোটারে কতটা থাকবে এটা জানি না, এটা আলটিমেটলি দেখা যাবে যখন ফাইনাল রোলটা থাকবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে যে ধরনের পরিবেশ হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, তাহলে একদিক থেকে সাংবিধানিক যেসব শক্তি আছে, যেসব সাংবিধানিক অথরিটি আছে, যেমন ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব পালন করার জন্য একটা প্রশাসন থেকে সমর্থন করা উচিত। দুর্ভাগ্যের বিষয় এই যে নন কোঅপারেশন বাই দ্য গভর্নমেন্ট যেটা চলছে, তাতে কিন্তু একদিক থেকে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হচ্ছে। আর এই কনস্টিটিউশনাল ব্রেকডাউনের একটা উদাহরণ হচ্ছে যখন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আজকে ধর্ণা দিচ্ছে, কোয়াইট ফরগেটিং, মানে ভুলে গেছেন উনি যে তার কি দায়িত্ব ছিল, তার প্রশাসনিক দিক থেকে কি দায়িত্ব। 15 বছরে পশ্চিমবঙ্গ কোথা থেকে কোথায় নেমে এসছে এইটুকু।
তো এই বলছি, তারপরে আপনাদের যা প্রশ্ন আছে। এর কথা তুলে ধরছেন বা সাংবিধানিক একটা সংকটের পরিস্থিতির কথা বলছেন, রাজ্যপালের হঠাৎ এই ছেড়ে যাওয়া আপনারা কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যপাল নিযুক্ত করা এর দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রপতির। আর এটাও আপনাদের জানেন, সংবিধানে লেখা আছে যে প্রেসিডেন্ট অ্যাক্টস অন দি অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, সেটাও আছে। তো এটা সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে আর.এন. রবিকে এখানে আনানোটা কারোকে কোনো অপমান করা হচ্ছে না। যেখানে যার ডক্ট্রিন অফ নেসেসিটি বলে হয়তো আছে। আর.এন. রবি হচ্ছে একজন রাষ্ট্রীয় সুরক্ষার উপরে একটা অনেক কাজকর্ম করেছেন উনি। ওনার একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, দীর্ঘ অভিজ্ঞতা আছে। পশ্চিমবঙ্গে এটা ঠিক যে রাষ্ট্রীয় সুরক্ষাটা সামনের দিনে একটা বড় ইস্যু হয়ে যাবে। হয়তো হয়তো আমি বলছি হয়তো সেটা হয়তো একটা কারণ ছিল যে যার জন্য আর.এন. রবিকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে। আমি কিন্তু বলছি এটা একটা কারণ, কিন্তু তাছাড়া উনি একজন অভিজ্ঞ সোবার মানুষ, আমি অনেক দিনের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা এক্সপিরিয়েন্স আছে। তো ওনাকে আনাটা যে কোনোভাবে একটা অপমানজনক ব্যাপার, যেমন মুখ্যমন্ত্রী বলতে চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে সিভি আনন্দ বোসের যোগ্যতা নেই, আমাদের চরিত্রর একটা অনেক কিছু গন্ডগোল আছে, সে কারণে ওনাকে চলে যাওয়া উচিত, এটা বলেছিলেন উনি। এখন উনি ওনাকেই একদম অনেক বলছেন যে কি দয়া ওনার উপরে। তো আমরা ওইসবের মধ্যে আমরা যেতে চাইছি না, কোনো ব্যক্তিগত ব্যাপারে যাওয়া উচিত না। কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগে যে যাকেই রাজ্যপাল নিযুক্ত করা হোক, আমার মনে হয় মমতা ব্যানার্জি তারই মধ্যে একটা কিছু না কিছু একটা ত্রুটি বার করবেন। সব রাজ্যপাল তো ওনার রাজ্যসভা লিস্টের মতো হতে পারে না। না, এটা বলা হচ্ছে মমতা